নমস্কার। 2028 সালের বিধানসভা নির্বাচন অনেক আগে থেকে রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। আপনারা প্রত্যেকে জানেন, বিজেপি প্রত্যেক জায়গায় কর্মসূচি ধারাবাহিকভাবে সংগঠিত করছে। আগরতলা সহ গোটা রাজ্যে কর্মসূচি করছে। তার পাশাপাশি কংগ্রেসও তার মতন করে কর্মসূচি জারি রেখেছে, সিপিআইএমও কর্মসূচি জারি রেখেছে। সিপিআইএম বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করে কার্যত তার শক্তির জানান দিচ্ছে। আমরা সেদিক থেকে বলছি পারদ চড়ছে। রাজনীতির পারদ এখন ঊর্ধ্বমুখী, এই কারণে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, মনে হয় যেন ভোট উৎসব কিংবা নির্বাচন মুহূর্ত। সেদিক থেকে আমরা আজ আপনাদের প্রত্যেকে নিয়ে আলোচনা করবো, আপনারা কথা বলবেন। আমরা সেদিক থেকে কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করব। আপনারা প্রত্যেকে জানেন, গতকাল বিরোধী দলনেতা আমবাসায় কর্মসূচিতে যাওয়ার সময় তার কনভয় আজকে প্রতিবাদ করেছেন। তারা প্রতিবাদ করেছেন, মথা এবং বিজেপির লোকজন প্রতিবাদ করেছে বলে সিপিআইএম তথা বামেদের তরফে দাবি করা হয়েছে। তার পাশাপাশি যারা প্রতিবাদে সামিল হয়েছেন তারা মথার তরফে জানিয়েছেন যে রিশাকে অপমান করেছেন জিতেন্দ্র চৌধুরী, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, তার প্রতিবাদ তারা জানিয়েছেন। বিষয়গুলো নিয়ে আবার জিতেন্দ্র চৌধুরীও তার পাল্টা জবাব দিয়েছেন। দিল্লিতে যে বক্তব্য রেখেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, শিবরামাচার সুপ্রিমো, তারপর রাজনৈতিক মহলে বিষয়গুলো নিয়ে জবাব দেওয়া শুরু হয়ে গেছে। এই সময়ের মধ্যে রাজনৈতিক পারদ চড়ছে এই কারণে বলা যায়, যখন বিরোধীরা ময়দানে, শাসক দল তাদের উন্নয়নের হিসাব কি কি কাজ হয়েছে, তার চেয়ে বড় কথা হলো রাজনৈতিকভাবে বিরোধীদেরকে নিশানা করে আক্রমণ শানিত করছে। সেদিক থেকে এই সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড, এবং সেই কর্মকাণ্ডের বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা কথা বলবেন, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, এবং প্রতি মুহূর্তে যে বিষয়গুলো আমরা নজর দিই সেটা হচ্ছে আপনি এই লাইভ অনুষ্ঠানে কথা বলবেন, অবশ্যই শালীনতা বজায় রেখে কথা বলবেন। অন্য কোনো রাজনৈতিক দল আপনার পছন্দ হোক কিংবা না হোক, আপনার এই লাইভ অনুষ্ঠানে কথা বলছেন, আপনার বক্তব্য সকলে গ্রহণ করবে এমন কথা বলবেন। এবং আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলো যারা করেন, বা যে রাজনৈতিক দল করেন, নিশ্চয়ই সেই দলের কিছু শিক্ষা থাকে, এবং অবশ্যই সেই দল সেই শিক্ষা দেয় যারা রাজনৈতিক দল পরিচালনা করেন, গ্রহণ করেন, সমর্থন করেন কিংবা সমর্থক হিসেবে পরিচয় দেন। যখন আপনার পরিচয় আপনি দেবেন, এবং তখন আপনার সেই রাজনৈতিক দলের পরিচয়টা আপনার মাধ্যমে প্রতিফলিত হবে। সুতরাং আপনি কিভাবে কথা বলছেন, আপনি কিভাবে আপনার পরিচয় দিচ্ছেন, কিভাবে পোস্ট করছেন, কিভাবে আপনার মতামত দিচ্ছেন, ইত্যাদি বিষয়গুলো পুরোটাই নির্ভর করছে যেমন আপনার উপর, ঠিক আপনি যে রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হচ্ছেন সেই রাজনৈতিক দলের চিন্তা ভাবনা আদর্শ সবকিছুই আপনার উপর দিয়ে চলছে, আপনাকে বহন করে চলছে, আপনি তা বহন করে চলছেন। সেদিক থেকে রাজনৈতিক দলের হয়ে যারা কথা বলেন তারা আমরা বিশ্বাস করি যে হ্যাঁ, আপনি এই দলকে খুব ভালোবাসেন, আপনার প্রিয় রাজনৈতিক দল। আমরা সেদিক থেকে আপনারা কোন দল করেন সেটা উল্লেখ করতে বলি না, কিন্তু তারপরেও বলি যে আপনার প্রিয় রাজনৈতিক দল সম্পর্কে আপনি কথা বলুন, আপনার ভাবনা এই অনুষ্ঠানে তুলে ধরুন। আমরা কিছু নেতৃত্বের বক্তব্য শুনবো, তার পাশাপাশি গতকাল কর্মসূচি, তার প্রেক্ষিতে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য রয়েছে, সেই বক্তব্য শুনবো, আপনাদের কথাও শুনবো। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সঙ্গে নিয়মিত কথা বলেন, এই অনুষ্ঠান থেকে আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন। তাদের বাজার দর কমে গেছে। বাজারে যদি দাম বাড়াতে হয় তাহলে কিছু হাত দাগ দিতে হয়, যেমন হকাররা তাদের জিনিস বিক্রি করার জন্য নিয়ে আসছেন, আমার চা ভালো, আমার ইয়ে ভালো, বিস্কুট ভালো। তো ভারতীয় জনতা পার্টির হলো এই অবস্থা। ইস্যুটা কি? ইস্যু আমাদের বিপরীতে। নমস্কার, কে বলছেন? সংস্কৃতি কথা বলুন। দেখুন, রাজনীতি হচ্ছে সত্য কথা। আমরা গতকালকে বিরোধী দলনেতা জিতেন্দ্র গাড়ির সামনে কালো পাত্রা দেখাইব রাজনীতি পরিকাঠামোর মধ্যে আছে। আমরা রাজনীতির বাইরে যে আমরা একটা কথা বলতে পারি যে পুরা দেশে অবস্থা চলছে, এবং আমাদের মহারাষ্ট্র বাবু দিল্লি যন্ত্রমন্ত্রে যে বাথরুম হয়েছে, সেই বাথরুমের পরিদিক থেকে আমরা দেখি যে আমরা এই ত্রিপুরা পাশাপাশি দেশে যে সমস্ত ঘটনা ঘটছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ,
নেপাল। সেই পরিস্থিতি নিয়ে আমাদের রাজ্যে তৈরি হয়, আমাদের দেশে তৈরি হয়, এই ভাবনা হইলে সবচেয়ে বড়। আমরা চাই সমস্ত মানুষের কাছে, অন্তত গণতন্ত্র যারা আছে, ব্যক্তিবৃন্দ যারা আছে, এই দিকে একটু লক্ষ্য রাখা, যাতে আমাদের দেশটা অন্তত শান্তিতে আমরা থাকতে পারি। আমরা বিরোধ সৃষ্টি না করে, যাতে বিরোধ সৃষ্টি না করে যাতে আমরা সুন্দরভাবে থাকতে পারি, এই জায়গাটা গড়ে তুলুক। আর রাজনীতিক যার যার দলের মত প্রকাশ করবে, রাজনৈতিক কর্তৃপক্ষ হিসাবে তাদের শিক্ষা দিবে, কিন্তু আক্রমণের মাধ্যমে না। রাজনীতি ভাবে প্রতিহত করো, কিন্তু যেটা হতে আছে সেটা আসলে গণতন্ত্রের ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে একটা দৃঢ় ঘটনা। আমরা এই জায়গা থেকে সমস্ত রাজনীতি দলকে বলবো, সংযোগটা বজায় করো, সংযোগটা বজায় রাজনীতি করো, যাতে আমরা যাতে সুন্দরভাবে থাকতে পারি। লোক আপনাদের মাধ্যমে আনতে রাজনীতি দলের নেতাদের কাছে, ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আহ্বানই রাখবো। যন্ত্রমন্ত্রের যে ভাষণ, সেই ভাষণটা কিন্তু একটা উশৃঙ্খলা সৃষ্টি করার মতো ভাষণ দিয়েছে, এবং দিল্লির মতো জায়গাতে, এবং তাদের যে শরিক দল সরকারকে চালাইতে পারছে আমরা ত্রিপুরা, যে তাদের শরিক দলের টিকা এখন অব্দি তুমি তার বিরুদ্ধে কোনো মন্তব্য হটাইছি না, সেটি দুঃখজনক আমাদের ত্রিপুরাবাসী হিসেবে। কিছুই বলা রক্ষা নিয়ে কথা যে আমাদের যে ট্রাইবেল মহিলারা যে ইয়ে করে রিক্সা, এই রিক্সা কেউ গলায় যে এটা আসলে তো বক্ষবন্ধন। নমস্কার, কে বলছেন? ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া আকাশের এবং শুরু এই বিষয়টা আমি বলবো। আগামীকাল বিগত কিছুদিন আগে দেখলাম যে মহারাজ মানিক্য দিল্লি থেকে বড় বড় ভাষণ দিচ্ছেন, এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে মাননীয় বিরোধী দল নেতা সংবাদে একটা সভা উঠতে গিয়ে ইসলাম নীতির সম্ভবত মৃত্যু বাড়ছে, কারণ রাষ্ট্রের মধ্যে ওনাকে আটক করলো। আসলে এই বিষয়গুলি খুব জঘন্য। যে সমুদায় যে তার ব্যক্তি স্বাধীনতা এবং তার স্বাধীনভাবে তার কাজ করার অধিকার আছে, কিন্তু এখানে ত্রিপুরা মহাসভা শুধু শুধু হচ্ছে মানুষের জল নিয়ে, বিদ্যুৎ নিয়ে, রাস্তা নিয়ে, মানুষের খাদ্য নিয়ে এবং মানুষের চাপ নিয়ে এইসবগুলো যদি রাস্তায় নামতো, রাস্তা অনুরোধ করতো, তাহলে আমরা ত্রিপুরাবাসী খুবই খুশি হতাম। আজকে দেখুন সামান্য একটা বিষয়, ঠিক আছে রিক্সাটা খুবই একটা মান্য ব্যক্তি, মান্য জিনিস, মান্যতার জিনিস, তবে গলায় আমার পেটে যদি দাঁড়িয়ে থাকে, আমি গলায় রিক্সা নিয়ে কি করবো? আমার পেটে যদি ভাত না থাকে, আমার খাদ্য যদি না থাকে বাড়ির মধ্যে, আমি রিক্সা দিয়ে কি করবো? আর এই রিক্সাকে উল্লেখ করে জিতেন্দ্র চৌধুরীকে পুরো কিছুটা বক্তব্য রাখলো, অনেক ধরনের অনেক কিছু আলোচনা করলো ত্রিপুরা নেতারা, বিজেপির নেতারা কাছে খুব জঘন্য হয়ে যায়। এবং দিল্লিতে দেখে মহারাজ বললো বিজেপি দলের তাও ছিল। আসলে রাজনীতি করতে গিয়ে ওনারা অনেক কিছু বলেন। যখন এদিকে নির্বাচন আসলো, আগে 5 বছর তো হয়ে গেল, এখন এর আগে কন্টিনিউ করবে, এবং অলরেডি আমি তথ্য যেটা দেখলাম, এবং আমি ক্লাস নিজেও ফিল আপ করেছিলাম যে 7 দিকে সরকার না কতজন নেবে, খুব কষ্ট করে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে করেছিলাম, কিন্তু আজ যেটা কোনো ফর্ম কবে তার পরীক্ষা হবে, কবে তার হবে, কবে আমরা বেকার থাকতে পারবো, এটার কোনো আশা নেই। কিন্তু ওনারা কিন্তু ভোটের আগে অনেক কিছু বলেছিলেন যে পুলিশ নেবে, অনেক কর্মী, কিন্তু 26,000 না 5,000 লোক নেবে, যদি আসে কোথায় গুলো আসছে, লজ্জার প্রয়োজন ছিল ধরনের কথা। কিন্তু জনসমস্যাটা আমরা দূর হয়ে যাবে এখন, তাদের সবকিছু হারিয়ে ফেলছে, মাঠে হারিয়ে ফেলছে। ওনার কোনো আগুন বলে যাচ্ছে, কেউ নাটক করছে দিল্লি থেকে। এইসব হবে না, মানুষ জানে, বুঝে, এবং মানুষ লুকানো। এবং উনি তো বলছেন যে মনে করে থাকতো, তাহলে
কেন হলো না, তদন্ত হলো না। এবং ওনার মা অনেক বছরের ছিলেন, উনি তো বলেন উনি বলেছেন কিন্তু কিন্তু বলে ওনারা আরো হালকা হয়ে গেছেন মানুষের কাছে। আমরা অ্যাকচুয়ালি বিজেপি হোক বা অত্যন্ত সবাই কিন্তু একটা অধিকার আছে তার একটা নিজের রাজনীতির স্বাধীনতার কর্মসূচি করা, কিন্তু এইভাবে আটকিয়ে রাস্তা আটকিয়ে বাধা দিয়ে এটাকে কর্মসূচি হলো না। অনুষ্ঠান ছাড়া কেউ ব্যবহার করে। কিন্তু এই বিষয়ে আমি যখন সংস্কৃতি মন্ত্রী ছিলাম ত্রিপুরাজ্যে, আমি এটা চালু করেছি। ত্রিপুরাজ্যে প্রথম। যাই হোক, এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে এখানে নমস্কার, কে বলছেন? বিষয়গুলা বলছিলাম আজকে আপনারা দেখাচ্ছেন রাজনৈতিক পারদ চলছে। আসলে পারদ চড়াটা একদিকে ভালো একদিকে খারাপ। যদি সীমাবদ্ধতার মধ্যে পারদ যদি চলে তাইলে ভালো আছে, যার যার স্বাধীনতা যদি বজায় রাখে, যার যার নাগরিকত্ব যদি বজায় রাখে তাইলে ভালো। আর যদি অন্যায়মূলক কিছু করে তাইলে তো লাগালাগি গেলাম। যেমন আমরা যা দেখলাম ভারতবর্ষের আর পৃথিবীর মধ্যে এখন বেশ কয়েকটার তারা শুধু রাজনৈতিক পরিবর্তনের কারণে দেশটা ধ্বংস দিয়ে কয়েকদিন আমি দেখলাম নেপালে যা হলো, যে বিজেপিটা দুঃখজনক ঘটনা। হ্যাঁ, কি অবস্থা হলো মন্ত্রীরা, কি অবস্থা যারা নেতারা, কি অবস্থা নেতা মন্ত্রী যারা আছে তাদের কি পরিণতি আকার ধারণ করলে। জনসাধারণদের যদি মানুষ বললা গণ্য না করে তাহলে কিন্তু একদিন এই পরিণতি হয়। তো বাংলাদেশে হলো, শ্রীলঙ্কা হলো, এইটি থেকে কিন্তু ভারতবর্ষের শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটি রাজনৈতিক দলের। আজকে দেখবেন একটা মিডিয়ার মধ্যে দেখালো সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি মনে হয় কেন্দ্রের উদ্দেশ্যটা এই বার্তা দিলেন যাতে মানে নিয়ম শৃঙ্খলা সুন্দরভাবে জনসাধারণ ব্যবহার করতে, যাতে নেপাল বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে যাতে না হয়। আমি মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টকে স্বাগত জানালাম, খুব ধন্যবাদ জানালাম। উনি যে একটা জিনিস সতর্ক করে তুলে দিলেন, তা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সমস্ত নেতারা, বিজেপি যারা আছেন তারা কিন্তু একটা সিদ্ধান্ত তারা নেওয়ারই দরকার, যাতে ভারতবর্ষটা শান্তিতে থাকে। হ্যাঁ, যার যা রাজনীতি করবেন অপর ব্যক্তিকে বিনা দোষে আক্রমণ না করা। যেমন ত্রিপুরার যে সমস্ত ঘটনা 7 বছরে হলো, আপনি বলুন তো যদি এই ধরনের হয় তাহলে তো নেপাল এবং বাংলাদেশ আর শ্রীলঙ্কার মতো না হবে যে এটা বলার কোনো অপেক্ষা হয় না। বলুন তো বিরোধী দলের কোন পার্টি কয়শো পার্টি তারা ভেঙেছে, আপনাদের চ্যানেলের ঘরটা পুড়িয়ে দিয়েছে। বামফ্রন্টের টাউনের ভিতরে দিনে দুপুরেলা যে মাননীয় বর্তমান সভাপতি যে বিজেপির উনি নেতৃত্ব দিয়ে সব আক্রমণগুলি করেছিলেন দিনের বেলা। তারা যে এই কৃষি শক্তিগুলি দেখাইছিল সেগুলি কি সঠিক? সেগুলি কি তাদের তারপর এখন তারা আছে সারাদিন দিবেন কিন্তু তারা থাকতে পারতো না। একদিন যখন তারা সরে যাবো সে আবার বিরোধীরা আবার সে আক্রমণ করবে। সে আক্রমণের রসায়ন হলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু মরে পড়ে এবং এই রাজ্যটা এবং দেশটা ধ্বংস হয়ে যায়। নমস্কার, কে বলছেন? বলছি রাজনৈতিক পারদ 25-এ আসলে বিরোধীরা মাঠে নামছে, তা আসলে বিরোধীরা সবসময় মাঠে থাকে। 2028-এর পর্যন্ত তারা থাকে, কিন্তু সরকার ছাড়াও কিন্তু বিরোধীরা মাঠে থাকে মানুষের জন্য, জীবনের অভিজ্ঞতা বা মানুষের সমস্যার সমাধানের জন্য বিরোধীরা সবসময় থাকে, কারণ বেকার ছাত্র থাকে। কারণ গণতন্ত্রের মাধ্যমে যদি থাকে 2028 সালের নির্বাচনে, আমরা আগেও বলেছিলাম 2028 সালের নির্বাচন একটা প্রস্তুতি নির্বাচন হবে এবং বিজেপি যে মানুষ পরাজিত করার জন্য মানুষ প্রস্তুত হয়ে রয়েছে। কারণ এই
আরো 7 বছরের অভিজ্ঞতায় মানুষ শিক্ষিত হয়ে গেছে, কারণ তাদের মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ভাওতাবাজি, বেকারের সাথে প্রতারণা, শ্রমিকের সাথে প্রতারণা, কর্মচারীর সাথে প্রতারণা, সমস্ত ত্রিপুরা রাজ্যে বেশিরভাগ মানুষের সাথে প্রতারণা। একটা কিছু পার্সেন্ট ছাড়া বা 10% ছাড়া কিন্তু সবার সাথে প্রতারণা করে চলছে সরকার। কারণ মানুষ এখন আগামী 2028 সালের জন্য মানুষ আস্তে আস্তে প্রস্তুত হয়ে যাচ্ছে, কারণ এই সরকারকে ছুড়ে ফেলে দিতে হবে। কারণ এই সরকার আসার পর থেকে যা হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টানের মধ্যে যা বিভেদ ছাড়া এই ত্রিপুরা যেটা শান্তি ত্রিপুরা ছিল, কিন্তু কখনো জাতি ভেদাভেদ ছিল না। মানুষ একটা হ্যান্ডেলের মধ্যে বিয়ে শাদীর মধ্যে একসাথে বসে খাওয়া দাওয়া করছে, কিন্তু সেটাকে বিভাজন করে এই সরকার। কিন্তু এই বিভাজন করে তো বেশি দিন টিকে থাকা যায় না, কারণ কোনো ইতিহাসও বলে না। কারণ আগামী 2028 সালে মানুষ পরাজিত করবে। 2023 সালেও কিন্তু এই বিজেপি সরকার পরাজিত হয়ে গিয়েছিল, তার ভোটের মাঠ কিন্তু হিসাব করলে দেখা যাবে। কারণ আরেকটা পিতৃমতা নামক যে দলটা, যেটা পিতলের পিতাপা নামে যে উপজাতি ভাই বোনদের যে বিভ্রান্ত করে যে নিজের আয়েস কামাই পয়সা কামাই করে যাচ্ছে, সেই যে উপজাতি ভাই বোনরা কিন্তু বুঝতে পারছে না। না হলে 2023 সালে বিজেপি কিন্তু এই ত্রিপুরা রাজ্য থেকে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন আবার নতুন করে পঞ্চায়েত ইয়ার পরে সেই রহমতবাবু কিছু আলোচনা নিজের সারা ত্রিপুরা যেতে সহ কিন্তু স্টেশনের দিকে যেতে হয়। যদি এভাবে ত্রিপুরাটাকে বুঝলি মানে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছে, তাহলে উপজাতি ভাই বোনদের কোনো উপকার হচ্ছে না। এখন পর্যন্ত দেখা তারা উপজাতির জন্য চাকরি জন্য কথা বলছে না, কিন্তু এদের স্বার্থের জন্য, কারণ পয়সা কামাই করবে না। বিরোধীরা তা বলেছিল সঠিক কথাই বলেছে। কারণ পয়সা কামাই করতে হলে এইভাবেই কামাই করতে হবে। কারণ আসলে রাজনৈতিক ময়দানে করতে গেলে, উপজাতির জন্য কাজ করতে গেলে প্রত্যেকটা দিন প্রতিনিয়ত দাবি থাকার দরকার ছিল। কেন্দ্রীয় সরকারের সাথে, ত্রিপুরা সরকারের সাথে, ডবল ইঞ্জিন সরকারের সাথে উপজাতি রাজনীতি চাকরি দিতে হবে। 5,000 লোক নিয়োগ করার কথা ছিল, পুলিশ কিন্তু করতে পারলো না। 10,300 লোকের স্থায়ী সমাধান করবো বলেছিল বর্ধবাবু, কিন্তু সেটা করতো না। আসলে একটা উপজাতি ভাই বোনদের যে বিভ্রান্ত করতে, আমরা সেটা ত্রিপুরার মাধ্যমে বলতে চাই। নমস্কার, কে বলছেন? ভালো। নমস্কার স্যার, বলছিলাম যারা 2018 সালে পড়েছিল বেকারে 2000 মানে প্রত্যেক বছরে 2000 চাকরি হবে, এরপরে আপনার কেউ বলেছে বেকার শিক্ষার হবে, তাদেরকে না আটকিয়ে তাদেরকে না ধরে থেকে ধরে কি হবে? উনি তো বলেনি 2000 চাকরি হবে বেকারে, বা 2 লাখ চাকরি হবে, বা বেকারকে প্রয়োগ হবে। উনি তো কথা বলেনি। কারণ যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা ওনাদেরকে তোলা শিখে ধরুন, ওনাদের দাঁড়িয়ে আসেন। ওনারা বলেছেন বেকারের সমস্যা হবে, বা 10,000 30,000 চাকরি হবে। যারা বলছিল তাদেরকে ধরবেন। যারা নিরপরাধ মানুষ, ওনাকে রাস্তাতে কালো ফ্ল্যাগ দেখে কি লাভ হবে? কোনো লাভ হবে না। উনি তো আপনার সাপ্তাহবাজি কথা বলে না, মিথ্যা কথা বলে না। ওনার মতো একজন সজ্জন ব্যক্তি ত্রিপুরা রাজ্য হতে পারে না। কেউ বলছে এই রাজ্যের মালিক, কেউ বলছে তমুক। আপনার তাদেরকে ধরুন, তাদের বলা থেকে বলুন যে আমাদের ওদিকে আমাকে দিয়ে দাও। আমরা বলেছে বছর 2,000 চাকরি হবে বা 2 লাখ চাকরি হবে, তুমি বলছো আমাকে বেকারকে প্রয়োজন দেবে। কোথায়? যারা মিথ্যা কথা বলে বলে পাশ পেয়ে যাচ্ছে, ওনাদেরকে ধরছে না। তো যারা গরিব মানুষের জন্য শাসকের সাথে লড়াই করছে, ওনাকে তারা পেয়ে যাচ্ছে। ওনাকে তারা পেয়ে কি হবে? কিছু হবে না। কারণ উনি এসেছে সর্বত হবে না। যারা কথা দিয়েছেন, কথা রাখতে পারেননি, তাদেরকে ধরছে। আমার রোজগার কোথায়? আমার অধিকার কোথায়? কারণ তখন তো ওনারা দিয়েছে না। একদম হাতে বড় বড় মাইক সামনে ওনারাকেও বলেছে आएगा तो वो देगा, आएगा तो वो देगा, फलाना धर्म तो नहीं बोलने का, सब कुछ हो जाएगा। मुश्किल दिले हो जाएगा। আপনাদের গাড়ি আপনাদের নিয়ন্ত্রণ ক্ষমতা আছে না, যারা থাকছে তারা সব নীতি বিষয়ের লোক।
সব মিশানো হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আসতে মতো কোনো সাধারণ মানুষ নেই। সব ইন্টারভিউশন লোক তারাও নেশা খেয়ে তারাই চালক দিতে পারছে না। এখানে ভালো মানুষ নেই। আর শিক্ষিত লোক হলে তারা কোনোদিন এসব গাড়ির সামনে আসবেন না। আমরাও জানি। আর এই কর্মচারীরা টেনশন রাখছেন না। আপনার ওই কমিউনিটি যারা হয় তারা রেগুলার হচ্ছে না। আসুন নমস্কার, কে বলছেন? এই বিষয় শুধু আমরা বলাই দিই না, কথা বলুন। কথা বলতে চাই যে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এই জাতিগত মানুষ একটা ভারতবর্ষের অন্যান্য অনেক বড় বড় রাজ্যের ডিস্ট্রিক্টকে সমাজে এখানে রাজনৈতিক লাভের জন্য এই জাতিগত সুস্থিতি যে আমরা বাঙালি হোক আর চিত্রামশাই হোক, যারাই রাজনীতি করার চেষ্টা করবো তারা কিন্তু আসলে মানুষের কমিউনিটি থেকে নিয়ে আসছে। অস্থায়ী স্বার্থের জন্য তারা রাজ্যবাসীর স্বার্থকে বিসর্জন দিতে যাচ্ছে এবং শুধু শুধু অহিতের কারণে বাঙালি এবং অবাঙালি ভাই বোনদের মধ্যে অশান্তি তৈরি করার একটা উপচেষ্টা আছে, যেটা আমার মনে হয় 2028 সালে আগে আরো আরো বেশিভাবে ওরা বিভিন্নভাবে ওরা করার চেষ্টা করবে। আমি দুটো প্রান্তের নাম বললাম, আমরাবাঙ্গালি এবং চিত্রামশার মধ্যে কি ছিল, আমরাবাঙ্গালির মধ্যে কি ছিল, চিত্রামশার মধ্যে কি ছিল, তারা এই চেষ্টাটা করবে। কিন্তু এতে রাজ্যবাসীর কতটুকু মঙ্গল হবে, কল্যাণ হবে, এটা আপনারা সবাই আশা করি দর্শকরা ভালোভাবেই বুঝতে পারছেন। এই সমস্ত ছোটখাটো ব্যাপারে মানে ছোটখাটো ব্যাপার না, আসলে বড়সড় ব্যাপার এগুলো। মানে রাজ্যের ক্ষতি করার জন্য বড় ব্যাপার, আর ভালো করার জন্য ছোট। আসলে এগুলো কোনো ব্যাপারই না। এগুলো ব্যাপারে কাজ না করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, মানুষের দরকার হলে এই প্রত্যন্ত এডিসি এরিয়া গুলাতে ভালো কোনো উন্নয়ন করে, যে উদ্দেশ্যে সংস্কৃতি চিত্রামশাগর এডিসির ক্ষমতা দখল করে এসেছে সরকারি বিরোধী হিসেবে এবং পরবর্তী সময় তারা এখন সরকারের ছাপিয়ে আসছে, তাহলে উন্নয়ন করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো সেই ব্যাপারে মনোযোগ দিলে ভালো হয়। আর এই ত্রিপুরা রাজ্যের মালিক, ভারতবর্ষের মালিক, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক শুধুমাত্র ভগবান, এটাই আমি বিশ্বাস করি। ধন্যবাদ। মাথায় মহিলারা পুরুষরাও কখনো কখনো বেশি ব্যবহার করি। এরপর বিভিন্ন জায়গাতে আমরা নমস্কার, কে বলছেন? তো আমি নমস্কার, মেহবুববাবু, কথা বলুন। এবং সবকিছুই মানলাম, কিন্তু আমি একটা কথাই কমু যে কিষাণ চৌধুরী, কারণ এদের তো মানে দামফ্রম আর তাদের তো খুঁজতে পাওয়া যায় না। কাছে কাছে কিষাণ কিছুগুলো বিচার করতে হলে ওনারা যারা ছিল এগুলো আমি একটা কথাই বলুন যে পরশুদিন আমি ওনারা মহারাজ বলবো কিশোর জন্মা জনসন মন্ত্রে চল্লিশ ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা ভারতীয়, ভারত আমরা কোনখানে দিই ওয়ান পার্ট অফ দ্য গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট একটা সরকার এই রাজ্যে আছে, উনিও বিকাশ সদস্য। উনি যে কথাটা বলবে এই সরকারের যে মেজরিটি যারা আছে, মুখ্যমন্ত্রী বা কেউ, ওনার এই কথার উপরে আজ পর্যন্ত নাও মুখ্যমন্ত্রী যে করতে তিনি তার যে উপরাষ্ট্রপতিগুলো, তার মানে ইলেকশন কোশ্চনটা আছে, ওরা কি ওনার কথাটাকে সাপোর্ট করতেছে। আমার এই কোশ্চনটা আছে, তোমার রিপ্লাই ভালো করবেন চেষ্টা। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। কথা বলছি কিছু যে বলছে আমরা বারান্দায়া আগরতলা মালিক, তবে আগরতলা মালিক হোক, কাঞ্চনপুর মালিক হোক, তেলিয়ামুড়া মালিক হোক,
ও তো জানে না রাজারা ইতিহাস ত্রিপুরা রাজ্যে রাজারা ইতিহাস ও জানে না, ওকে খুব মানে জানে না বলে ওকে ও মিষ্টান্ন অনুমতি এক কাগজ ধরে দিয়েছে, ও কাগজটা যদি কি লেখা ছিল এটা ওই জানে না। আরেকজন অনেক সঙ্গে আছে এরকম ব্যাপার না, উকিল হাইকোর্টের উকিল এরকম ব্যাপার না, উনিও জানে না ও কাগজ লিখে দিয়েছে। গুজরাটের মাস্টাররা, গুজরাটের যে ডাক্তার ও মিষ্টান্ন অনুমতি তারা দুজনে এই দুই ডাক্তার কাগজ লিখে দিয়েছে, দাঁড়িয়ে দিয়েছে কি কাগজ লিখে দিয়েছে সেটাও জানে না ও। আরেকজন হলো এনকুনি জাফর মা, লেখাপড়া শিক্ষিত লোক, যে পার্টিটা শিক্ষিত এনকুনি জাফর মা জানে না, একজন উকিল ওকে জানে না এটা যদি লেখা 6 মাসের টাকা হয়ে গেছে 5 বছর কাজে প্রবৃত্তি হয়নি, কি কাজ হয়েছে কোনো কিছু হয়নি। এটা মানুষের জ্ঞান করার জন্য আর একটা বলি না, মানুষের মাইন্ডটাকে সরানোর জন্য, মানে আপনি একটা জিনিস চর্চাতে থাকবো বলছে যে আগরতলা মালিক আছে একটা অশান্তি বার্তা করে ত্রিপুরা রাজ্যের মানুষকে একটা ভুলভাল বুঝে একটা মানুষকে আবার অনুমোদন না দুইটা মানে ভোটের মাধ্যমে দুইটা কিভাবে দিতে হওয়া যায়, যেটা অনুষ্ঠান অনুমতি করে সেটা প্রতিষ্ঠিত করেছে। হতাশ হয়ে গেছে, পরিষ্কার কথা হতাশ, ও হতাশ হয়ে গেছে। ও যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসছে ওদেরকে সব জায়গাতেই মানে সাকসেস নাও, তো ওই লোকটা তখন না রাজনীতি থেকে ছেড়ে দিয়ে যেতে পারে না রাজনীতি করতে পারে, এমন পরিস্থিতিটা আছে। কিন্তু লোকটার পরিস্থিতি খুব খারাপ, পরিষ্কার কথা। লোকটা এই যে অনুষ্ঠানের মধ্যে কি কাগজটা দিয়েছে ওকে, ওই কাগজটা উত্তর দিবার জন্য বলো নাকি যে ব্যাপী ত্রিপুরা বলতে কি কাগজ লিখে দিয়েছে সেটা তো সদুর বাবু জানে, এই কাগজটা লিখে দিয়েছে। নমস্কার। নমস্কার, কে বলছেন? কুমারকে বলছিলাম, কথা বলুন। ব্যাপারে আর দালালি যারা বুঝবে তারা সব বুঝছে, বাচ্চার আর ওই কিতাব মানে 18 বছর থেকে বাচ্চারে তারপরে কিতাব পাইতারে এই টাকা পয়সা বিভিন্ন নন করিও সিবিআই এবারে ইডি এবারে ওই কিতাব পাইতারে এই আইটি ইনকাম দেখু সেখানে শুনলাম আগরতলা বলে, আমার আগরতলাতে শুনলাম এই কিতা ট্যাক্স বলে অফিস করছে টাকাটির হাত রোজ দিলেই বলে গৌতম কুন্ডু এই দেখটা বিপ্লব কৌ আর অনিক কৌ এখন মাথায় মহিলারা পুরুষরাও কখনো কখনো বেশি ব্যবহার করি, এরপর বিভিন্ন জায়গাতে আমরা সাজিয়ে রাখি। তো আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম, আমার সোফার পেছনে ঠিক কথা না, সোফার পেছনে একটা এরকম একটা রিক্সার মতো কাপড় আছে, ওটা একটু ছবি করে জনজাতি মোর্চার বিপিন দেববর্মা বিজেপির আইটি সেলের তরফ থেকে প্রচার করেছে, রিক্সাকে অপমান করেছে। আর তারই একটা বসম্বর পত্রিকা গতকাল আরো বিস্তৃতভাবে মোদির গলায় না মাথায় জানি না মোদি কবে আমাদের রিক্সাটার মাথায় বেঁধেছে। যাই হোক, দিয়ে থাকলে তো ভালো, ব্রিটেনের পাঠান, এটা সম্পূর্ণ অসত্য। আমি বলবো হ্যাঁ, রিক্সা আমার চেয়ারের পেছন দিকে ছিল, আমার মেরুদণ্ড বরাবর। আমার মেরুদণ্ডকে সোজা রাখার জন্য
এই আরএসএস বিজেপির সাম্প্রদায়িক জনবিরোধী ট্রাইবেল বিরোধী মানসিকতার কাছে যেতে জিতেন চৌধুরী মাথা নত না করে মেরুদণ্ড সোজা রাখে। এই জিনিস ছিল এটা দেশটাকে অপমান করা না, দেশটাকে আরো সম্মান দেওয়া। এখন এই যে বিজেপি যখন মাটি হারাচ্ছে কি করবে? এই জনজাতি মোর্চাকে দিয়ে এটা করালো না। আমি দেখেছি যে সমস্ত ছেলে মেয়েরা আসছেন এদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, আসতে হয়েছে একটা কালো পতাকা নিয়ে এসছে, কিন্তু এদের ভিতরে কোনো ক্ষোভ ছিল আমার দিকে তো কেউ টাকাতেও পারেনি। আমি বারবার টাকা ছিলাম ধরা বলে দেখছি, অর্থাৎ আমার দিকে দেখে ওটা লজ্জাও পাচ্ছে না। যাই হোক, ওরা বুঝতে পেরেছে চলে যাবে। আমি ধন্যবাদ একদিক থেকে তাদেরকে দেবো, তারা আমাদের সংস্কৃতি কথা বলছে। দেখবো আগামী দিনে আর সেই বিজেপি আমাদের ট্রাইবেলদের সংস্কৃতি বাছাই করা এবং এখানকার জনজাতি মোর্চাকে আমি বলবো বিদেশ কমিটি নির্বাচন করে না, কালাপো টাকা নিয়ে নামুক না, এডিসিকে টাকা দেয় না। 125তম সংবিধান সংশোধনের বিল আজকে 7 বছর আজকে রেখেছে মোদী, তার বিরুদ্ধে কালাপো টাকা দেখার এটা না করে এই সমস্ত লিখছে শুনকু এটা যারা শুনবে তারা হাতে। আমাদের দেশের বর্তমান চলমান যে রাজনৈতিক সংকট, আমাদের দেশে বর্তমান শাসক দল যে এটা এই দেশের গণতন্ত্রের উপরে, সংবিধানের উপরে, আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষ কাঠামো এটাকে ভেঙে ফেলার জন্য যে বহুমুখী আক্রমণ শুরু করেছে, তার বিরুদ্ধে লড়াইয়ে এই সমসাময়িক সময়েতে কমরেড সীতারাম ইয়েচুরি তিনি অন্যতম এক বলিষ্ঠ সৈনিক। তার জীবদ্দশায় তার সেই রাজনৈতিক জীবন শুরু থেকে শেষ দিন অবধি এই নয় যে আরএসএস বিজেপির তাদের রাজনীতির বিরুদ্ধে অতীতে আর অন্য কোনো নেতা সেরকমভাবে কথা বলেন নাই বা বর্তমানে এরকম বলার কেউ নেই। হয়তো বলেছেন, বলছেনও, বলবেনও, কিন্তু সীতারাম তিনি আরো বহু আগে থেকে যখন বিজেপি আরএসএস সেরকমভাবে মহির হয়ে উঠতে পারেনি, সেরকম শক্তি হয়ে উঠেনি, সেরকম চেহারা নিয়ে আত্মপ্রকাশ করেনি, সীতারাম হাতে আঙ্গুল দিয়ে এদের সম্পর্কে সতর্ক করে গেছেন আরো বহু আগে থেকে। তাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, আমাদের যে প্রস্তুতি, এটা আরো জোরদার করতে হবে, আরো ঐক্যবদ্ধ করতে হবে, আরো মজবুত করতে হবে। আজকে যা হচ্ছে এটা যথেষ্ট না। কাজেই এই সময়তে সারা দেশের রাজনীতিতে এবং আমাদের রাজ্যের রাজনীতিতেও, এই গতকাল পরশু আজকের রাজনীতিতেও সীতারামের যে ভবিষ্যৎবাণীগুলো, তিনি যে সতর্কতা জারি করে গেছেন আমাদেরকে, এগুলি প্রতিনিয়ত আমরা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের লড়াই তিনি শত্রুকে যেরকমভাবে চিহ্নিত করে গেছেন, এটাকে সংহত করে আগামী দিন আরো জোরদার করতে হবে। কাজে সেই প্রেক্ষিতে আমরা ঠিক করেছি। আর অন্যদিক থেকে সীতারাম ইয়েচুরি আরেকটা কারণেও তিনি প্রয়াতদের মধ্যে উল্লেখযোগ্য, সেটা হল সেই 1920 সাল থেকে 2024 সাল অবধি বা আজ অবধি, মাঝখানে 1964 ইংরেজিতে মতাদর্শগত কারণে পার্টি ভাগ হয়ে গেছিল,
সিপিআইএম হিসাবে আমাদের যাত্রা শুরু হয়েছে। সিপিআইএম তৈরি হওয়ার পর সাধারণ সম্পাদকের পদের থেকে অতীতে আর কেউ প্রয়াত হননি, তিনি শুধু সীতারাম। কাজে আমাদের কেন্দ্রীয় কমিটি আমরা ঠিক করেছি যে 12ই আগস্ট 1952 ইংরেজিতে তার জন্ম, আর 12ই সেপ্টেম্বর 2024 ইংরাজি তার প্রয়াণ। 12ই আগস্ট থেকে 12ই সেপ্টেম্বর, এই এক মাস ব্যাপী সারা দেশে আমরা একদিকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন, আরেক দিক থেকে আজকের দিনে যে আমাদের দায়িত্ব কর্তব্য, এটাকে আরো সমঝে নেওয়ার জন্য, আরো মজবুত করার জন্য আমরা স্মরণ করব। তারই অঙ্গ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তার ব্যক্তিগত দিক কমরেড অঞ্জন বেশ কিছু বলেছেন, কিন্তু আমরা আজকে সারাদিন বললেও কমরেড সীতারাম ইয়েচুরির অসাধারণ ব্যক্তিত্ব, মেধা, সাংগঠনিক দক্ষতা, তার বাগ্মিতা, বলার ক্ষমতা, যে দর্শকদের মধ্যে নানা ধরনের দর্শক শ্রোতা থাকেন, সবাইকে মোহিত করেছেন। অনেক কথা 2028 আমাদের বিধানসভা নির্বাচন আরো অনেক দূর। তো এখন থেকে উপস্থিত রাজনৈতিক দল যার ভোট বুঝাবে দেশসভা দেখাচ্ছেন এবং জনমত তৈরি করছেন, সভা সমিতি ইত্যাদি প্রচার করে পারস্য রাখছেন। আমরা এক সময় দেখেছি সন্ত্রাস, এই ধরনের কার্যকলাপ, অপহরণ, চুরি, এগুলি ছিল নিত্যদিনের ঘটনা। বর্তমানে সন্ত্রাস, অপহরণ, চুরি এগুলি নেই। রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা এগুলি বিরাট সাফল্য এসছে। বড় কথা হলো স্যার, কিভাবে শান্তি বিরাজ করতে হবে, আর সেই শান্তি হচ্ছে রাজ্য বা দেশের উন্নয়নের সবচেয়ে একটা বড় সোপান। নমস্কার স্যার। তিনি দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজে ভর্তি হয়েছেন। এই সেন্ট স্টিফেন্স কলেজ, আমি এই কলেজের তার এত সুনাম, সেখানকার পরিবেশ, শিক্ষার পরিবেশ এত বিজ্ঞানসম্মত এবং কি বলে বর্তমান সমসাময়িক সময়ের জন্য খুবই উপযোগী। এখনো সেন্ট স্টিফেন্স কলেজে যারা বিএ পাস, বিএসসি বা বিকম পাস করেন, পরীক্ষাতে বসার আগেই, ফল টল তো অনেক পরে, পরীক্ষাতে বসার আগেই সেই কলেজের ছাত্রছাত্রীদের নেওয়ার জন্য দেশ বিদেশের বহু কোম্পানি লাইন ধরে থাকে। সেই সেন্ট স্টিফেন্স কলেজেও অর্থশাস্ত্রে তিনি ডিস্টিংশন পেয়ে সেরকমভাবে বেরিয়েছেন। এবং জেএনইউ কথা শুনেছেন, আমি এটা দ্বিতীয়বার বলছি না, সময় নষ্ট করছি না। তার সাংসদ জীবন বিস্তারিত আমি বলবো না, শুধু একটা ঘটনা বলবো। আমাদের প্রত্যেকের জীবনের যে অভিজ্ঞতা বা আমাদের জীবনকেও, আমাদের ভূমিকাকেও যাতে আমরা সেরকমভাবে উজ্জ্বল এবং জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারি, সেই চেষ্টা যেন আমরাও একটু হলেও শিখতে পারি। হয়তোবা সীতারামের মতো আমরা হব না, সবাই তো সীতারাম হয় না, তো তারপরও যেমন আমরা এই রাজ্যে বলে থাকি যে আমি তো পার্টি করি, কাজে পার্টি করার সুবাদে আমাদের যারা শ্রেণী শত্রু, রাজনৈতিক শত্রু, এরা নানাভাবে আমাদেরকে টার্গেট করে।
আমাদের ক্ষতি করার চেষ্টা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। আমি মিটিংয়ে যেতে পারি না, এরা ফলো করে, জনগণকে লেলিয়ে দেয়। হ্যাঁ, এটা অসত্য সত্য কথা বলছি না আমি, কিন্তু একজন ব্যক্তি মানুষ, হ্যাঁ, শুরুতে কোথাও কোথাও এরকম ঘটনা হতেই পারে, হয়, ত্রিপুরা তো হয়ই। কিন্তু আমরা যদি সেরকম ভাবে জনগণের, সমাজের, মানুষের জন্য সেরকম ব্যবহার, সেরকম আচরণ, সেরকম কর্মসূচি এবং সেরকম বক্তব্য নিয়ে আমরা হাজির হতে পারি, একটা সময় রাজনৈতিক শত্রু বা শ্রেণী শত্রুরা হয়তো বা তার রাজনৈতিক জায়গায় থেকে আমাদের বিরোধিতা করতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে তাদের কাছেও একটা অনুসরণযোগ্য, তাদের কাছেও একটা নমস্য ভূমিকা, এরকম একটা অবস্থান তৈরি করা যায়। সীতারামও সেরকম ছিলেন। এই যে ইন্ডিয়া ব্লক তৈরি করা ইত্যাদি, আমাদের পার্টি তো দেশের বর্তমান যে সংসদীয় ব্যবস্থায় 100টা ভোটের মধ্যে অতীতে আমরা একটা সময়তে 4-5% ভোট পেতাম, পার্লামেন্টেও আমাদের একটা সময়তে প্রায় 40 আমাদের এমপি ছিল, এখন কমতে কমতে 4 জনে এসে দাঁড়িয়েছে। শুধু পশ্চিমবাংলা, ত্রিপুরা, কেরালা, এই 3টে রাজ্যের মধ্যে আমরা এক সময়তে সরকার গঠন করিনি, তার বাইরেও আরো ডজনখানেক রাজ্যের মধ্যে আমাদের 5, 7, 8, 9, 10 জন করে আমাদের এমএলএ থাকত। এখন এটা মাত্র কয়েকটা রাজ্যের মধ্যে নেমে এসেছে, এবং তাও কেরালা এবং ত্রিপুরা ছাড়া যে কটা রাজ্যের মধ্যে আমাদের এমএলএ আছে 1-2 করে, তার বেশি না। আমাদের ভোট পার্সেন্টেজ এখন দেশের যে বর্তমান রাজনীতি, ভোট ব্যবস্থা যে জায়গায় চলে গেছে, লড়াই সংগ্রামে লাল ঝান্ডা মাইলের পর মাইল বিস্তৃত দেখা গেলেও এটা জনগণ আমাদেরকে ভালোবাসে না তা নয়, কিন্তু বুর্জোয়ারা এই নির্বাচনী ব্যবস্থাকে এমনভাবে কলুষিত করেছে যে গরিব মানুষ সারা বছর যিনি লাল ঝান্ডার সাথে লড়াই করেন, ভোটের সময় সাম্প্রদায়িক প্রচার, টাকার প্রলোভন, গুন্ডার হুমকি, সেই সময়তে তার মস্তিষ্ক ঠিক রাখতে পারে না, অনেক জায়গাতে শ্রমিকের জন্য হলেও ভুল পথ ধরতে বাধ্য হন। কিন্তু তারপরও সিপিআইএমের নেতা সুতরাং ইউসির যে গ্রহণযোগ্যতা, এই যে ইন্ডিয়া ব্লক গত 18 লোকসভা নির্বাচনে বিজেপি কি প্রচার করেছিল, 8টি বার 400 পার, আর বিজেপি একাই 370। প্রতিটি টিভি চ্যানেল, রেডিও, অল ইন্ডিয়া রেডিও হোক বা FM কোনো ব্যান্ড খুললেই মোদি 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 মোদি, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মোদির মুখ দিয়ে মুখ ফসকে হোক বা মোদি সচেতনভাবে হোক, তার মুখ দিয়ে বেরিয়ে গেছে মানে এটা হবেই হবে। প্রায় এরকম একটা নিজ ধারণা তৈরি করে ফেলেছিল। কিন্তু কি হয়েছে, 400 হয়নি, 300 হয়নি, 370 হয়নি, এককভাবে
সরকার গঠন করতে গেলে পরে 273টা লাগে, তার 33টা সিঁড়ির নিচে তার ঘোড়া টেনে গেছে, 240টা। চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের উপরে ভর করে আজকে যতই আস্ফালন করুক, লালকাল্লা দিয়ে হাত পা নাড়ুক, কিন্তু এই প্রধানমন্ত্রী দুইটা ত্রাসের ওপর ভর করে আছে। যে কোনো সময়েতে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু চলে গেলে এই সরকার পড়ে যাবে, কিন্তু হম্বিতম্বি কম নেই। এই অসম্ভবকে সম্ভব করল কে? হ্যাঁ, বাইরে থেকে আমরা দেখছি ইন্ডিয়া ব্লক, কিন্তু এই সত্যটা 28শে সেপ্টেম্বর কমরেড সীতারাম ইয়েচুরির যে স্মরণ সভা দিল্লিতে আমাদের পার্টি কেন্দ্র কমিটির উদ্যোগে আমরা সংগঠিত করি তালকুট্রা স্টেডিয়ামে। দিল্লির সবচেয়ে যে কি বলে ইন্ডোর স্টেডিয়াম, কানায় কানায় ভর্তি শ্রোতা। ইন্ডিয়া ব্লকের শুধু তৃণমূল কংগ্রেস ছাড়া বাকি সব দলের নেতারা উপস্থিত, কেউ কেউ একাধিক। সবচেয়ে বড় দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী তারা ছিলেন, কথা বলেছেন। অখিলেশ যাদবের পার্টি, তার প্রায় সেকেন্ড ম্যান তিনি ছিলেন। ঠিক তেমনি ডিএমকে, এনসিপি, আরো বহু দল এক বাক্যে সবাই বলেছেন সীতারাম না হলে ইন্ডিয়া ব্লক হতো না। সীতারাম না হলে আজকে নরেন্দ্র মোদীকে 240-এ থামানো সম্ভব ছিল না, যে কোনোভাবে নিয়ে যেত। বলছেন তারা সিপিআইএম, তারা নিশ্চয়ই তাদের দলের আরেকজন নেতাকে জেনারেল সেক্রেটারি আসনে বসাবেন, কিন্তু সিপিআইএম যেমন সীতারামকে পাবে না, দেশের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি তারও আরেকজন সীতারাম পাবে না। শুধু সিপিআইএম না, এই দেশের গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি, এরকম একজন নেতাকে আমরা হারিয়েছি, অনন্য নেতাকে। আরেকটা ঘটনা বলছি, পার্লামেন্টের, আমাদের পার্লামেন্টের দুটা কক্ষ, একটা রাজ্যসভা বলে আর একটা লোকসভা। রাজ্যসভা মানে হলো, এই লোকসভা মানে হলো সরাসরি যারা ভোট দিয়ে আমরা দিল্লিতে পাঠাই। এই গত দুটা ভোট না, 19-এর ভোট আর 24-এর ভোট না, এটা তো ভোটই না। আজটা হলো বিধানসভার সদস্যরা ভোট দিয়ে এক এক রাজ্য থেকে একজন দুজন করে এমপি পাঠান, তাদের মেয়াদ 6 বছর, এবং বিভিন্ন সময়তে তারা যান পার্লামেন্টে। 275 জন রাজ্যসভাতে, এদের মেয়াদ একরকম না, অর্থাৎ সবার শুরু এবং শেষ একরকম না, বিভিন্ন সময়তে। সেই কারণে তাদের বিধায়সভা বা ফেয়ারওয়েল হয়, সব রাজ্যসভার ক্ষেত্রে হয়। আপনারা শুনলেন সেখানে সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় বা শ্রদ্ধা জ্ঞাপন সভায় সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা পার্টির পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরীর প্রতিক্রিয়া, সামগ্রিক বিষয়গুলো তিনি স্থাপন করেছেন। আমরা বরাবরই বলি যে রাজনৈতিক পারস্য সেই কারণেই যে গোটা রাজ্যে রাজনৈতিক কর্মকাণ্ড জোরালো করা হচ্ছে। শাসকও তার মতন করে ময়দানে, বিরোধীরাও তার মতন করে ময়দানে। সেদিক থেকে বিধানসভা নির্বাচনের অনেক আগেই ময়দানে নেমে গেছেন রাজনৈতিক দলের নেতারা। হয়তো 2026 সালে দেশে সাধারণ নির্বাচন, তারপর পৌর সংস্থার নির্বাচন, সব মিলিয়ে 28-এর আগে আরো অনেক হিসাব আছে রাজনৈতিক দলের নেতাদের কাছে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।